কবি নারী পুরুষ কি সব কবির ভাগ আছে না, আমি কিছু বললেই সব ঠিক করে দেয়। কবির কোনো দেশ নেই, কবির কোনো ধর্ম নেই, কবির কোনো জেন্ডার নেই। আর কালকে আটইবাদ গেছে, তো বাসের সিটে উঠে আমি দেখলাম একজন মহিলা, তিনি একজন বয়স্ক ভদ্রলোককে বলছেন, দাদু উঠুন, এটা আমার সিট। তো আমার খুব খারাপ লাগছিল, আসলে নারীরা বোধহয় ওই জায়গাটাতেই পিছিয়ে আছেন। তো আসুন আমাদের কবি। নমস্কার সবাইকে, শুভ সন্ধ্যা। আমার জেলা হচ্ছে বাংলাদেশের সিলেট। আমি সবার মতো এত সুন্দর করে কথা বলবো না, কারণ আমি খুবই আবেগ আপ্লুত, আর মানুষ আবেগ আপ্লুত হলে পাগলের মতোই কথা বলে সবাইকে পেয়ে গেছি এইরকম সেই রকম। তা আমি আমার মতো করে কথা বলবো, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। হ্যাঁ, আমাকে আপনারা ক্ষমা করে দিবেন। আর এত জ্ঞানী লোকের ভিতরে বসেছি যে আমি কয়েকটা বই নিয়ে আসছিলাম, আমার এখন এগুলা লুকাইতে লুকাইতে অনেক পিছনে রেখেছি, কারণ তাদের মাঝখানে বসে আমার বই নিয়ে আমি লজ্জায় পড়ে গেছি। না সত্যি আমি সেই জন্য ধন্যবাদ জানাই রক্তিমদাকে, যিনি এরকম সুন্দর একটা আয়োজন করে এত গুণী মানুষের মাঝখানে এসে আমাকে বসার জায়গা করে দিয়েছেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আয়োজকদেরকে। আর এটা তো আমি কখনোই দুই বাংলা শব্দটা উচ্চারণ করি না, আমার কষ্ট হয়, আমি সব সময় বাংলাই বলি। বাংলাটাই আমাদের, আমরা একে অন্যে, আমরা সবাই, যেমন রক্তিমদা এবং আমার বাড়ি একই জায়গায় সিলেটে। আমার বাড়ি কাজলশাহ আর ওনার বাড়ি হচ্ছে দাঁড়িয়াপাড়া, খুব বেশি দূরত্ব নেই। আর কি বলবো, আমি তারপরেও দুঃসাহস করে একটা কবিতা আমার বলবো, কারণ লোক সামলাতে পারতেছি না, জ্ঞানী লোকের পাশে বসছি তো যতই একদিকে লজ্জা লাগছে, আরেকদিকে মনে হচ্ছে কিছু একটা বলি না, হোক কিংবা না হোক, ওদের কাছে বসছি, ওদের মতো করে কিছু একটা বলি। ভাষাটা খুব মিষ্টি, ওই ভাষাতেই বলবো। আমার বাসায় তো কমলা লেবুর গ্রান, শুদ্ধ হয় না। শুধু কমলা লেবু নয়, চাও আছে। হ্যাঁ, চাও আছে, চা এবং কমলা লেবুর গ্রান। কিন্তু বাংলাদেশের লন্ডন বলা হয়। আচ্ছা, আমার কবিতার শিরোনাম হচ্ছে বন্ধু আমার। তুমি বন্ধু আমার, ভোরের ছুঁই ছুঁই আলো যখন সবুজ ঘাসে শিউলি ঝরে শিশির আসে, খুঁজি তারে পাখিদের ডাকে, প্রথম চোখ মেলে বালিশে জানতে চাই তুমি কেমন আছো। তুমি বন্ধু আমার, হয়তো আমার মেঘ ঘুরঘুর মেঘলা আকাশ, আমি শুধাই বৃষ্টি ঝিনি ঝিনিকি শুনতে পাও। তুমি বন্ধু আমার, সেদিন রক্ত কমলে শিশিরে সিক্ত হৃদয়, জানতে চাই কি ভাবছো এতটা সময়। কুসুমে কাননে উড়ে যাওয়া অলি, আমি শুধু বলি তুমি কি এতটাই ব্যস্ত শুধু বেঁচে থাকার। পিচ ডালা কালো পথ সমুখ পানি হেঁটে যায়, তবুও তো পিছু ঠান ডেকে যায়। তুমি বন্ধু আমার, সন্ধ্যা মালতী ধুলে ধুলে সংযমে ভালোবাসার আরতি, নিঝুম নিয়তি রাতের প্রথম ভাগে ফুটে উঠে বাঁকা স্বর্ণ চাঁদ। তুমি বন্ধু, শুধুই বন্ধু আমার। ধন্যবাদ। কাঁটাতারের বেড়ার এপাশ অপাশ খণ্ডিত করতে পারেনি আমাদের আকাশ, বরঞ্চ বর্ধিত করেছে হৃদয়ের সীমানা, বাড়িয়ে দিয়েছে আমাদের উচ্ছ্বাস আনন্দ। সবাইকে বসন্ত উৎসবের শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। দাদার বাড়িতে আসছি, তাই একটু আহ্লাদে, আরেকটাও পড়তে পারার জন্য আমি আনন্দিত। দক্ষিণের জানালা, কবিতার শিরোনাম দক্ষিণের জানালা। কত কত দিন বিগত হয়েছে, বন্ধ করি না দক্ষিণের জানালা। জানালার কার্নিশে দাঁড়িয়ে থাকি, দৃষ্টি থাকে দূরে, যেখানে সবুজ আর নীলে গান গায় একই সুরে। কেন জানি কোনো বক্রপথে জানালার ভিতরে আলো আসে না, আমি শুধু দেখি খুলে দুটি আঁখি, কেমন করে আলো আসে আবার আলো ফিরে যায়। এই কবিতাটা পড়ে কিছুটা বলতে চাই, আমাকে কি সময় দেওয়া হবে? আমরা যারা এখানে আছি, আমরা সবাই হৃদয়ে হাত দিলে বাংলাদেশের কিছুটা আমাদের হৃদয়ে থাকে, আবার বাংলাদেশের যারা আমরা, তারা হৃদয়ে যখন হাত দেয় ভারতের অনেকটাই থাকে। অর্থাৎ আমার পূর্বপুরুষরা করিমগঞ্জের,
আবার আপনাদের মধ্যে অনেকে আছেন যারা ওইখানে, তো জানালার ওই কথাটা বলতেছি এই জন্য, আমাদের এই যে কাঁটাতারের বেড়া এবং আসা যাওয়ার যে কঠিন একটা বিষয় চলে আসে, তো আমি আমার কিছু অভিজ্ঞতা বলি। আমার বাবারা এখন আমাদের মূল শিকড় হচ্ছে জকিগঞ্জ, করিমগঞ্জ বর্ডার একদিকে, জকিগঞ্জ একদিকে, মাঝখানে কুশিয়ারা। জি, কুশিয়ারা আমাদের দুই পাটকে খুলে নিয়ে ও বিপদে আছে। কারণ এক পাশে দাঁড়িয়ে আমরা, অন্য পাশে যখন কোনো উৎসব হয়, ঈদের সময় আমরা এই পাশে দাঁড়িয়ে, এখন তো মোবাইলের যুগ, মোবাইলে কথা বলি, ওই পাশ থেকে হাত দিয়ে ঈদ মোবারকটা বলি। আবার পুজোর সময় এই পারে দাঁড়িয়ে ওই পারটা দেখি। তো এটা খুশি, যেমন খুব একটা খুশি লাগে, তারপরেও কষ্টও লাগে। সবচেয়ে বেশি কষ্ট লাগে যখন কারো মৃত্যু সংবাদ শোনা যায় ওই পার থেকে কিংবা এই পার থেকে, এবং ঠিক সময় মতো যদি সবকিছু ঠিকঠাক না থাকে তাহলে আমরা আসতে পারি না। তখনও আমরা জকিগঞ্জের ওই বর্ডারে দাঁড়িয়ে ওই পারে থেকে ওদেরকে বিদায় জানাই, সেটা বড় কষ্টে। তো এই কষ্ট থেকে আমার এই দক্ষিণের জানালা লেখা, যে জানালায় আলো আসে আবার আলো ফিরে যায়, আলো আসতে পারে না। তা আমি সবার কাছ থেকে, এখানে যেহেতু অনেক জ্ঞানী গুণী মানুষের পাশে বসে আছি এবং একটা পত্রিকা অনেকেই দেখলাম সম্পাদক আছেন, দুজনের সাথে কথা দেখা হলো বা পরিচয় হলো, তো আপনাদের লেখনির মাধ্যমে এবং আমরা আমাদের লেখনির মাধ্যমে এই ব্যাপারটা থেকে একটু উঠে আসবো। আমরা যদি পাশ্চাত্যের দিকে তাকাই, কানাডা, ইংল্যান্ড কিংবা ফ্রান্স, হল্যান্ড, ইংল্যান্ড, সেখানে কিন্তু ভিসা প্রসেসিং এর ব্যাপার নাই। সেখানে এপার থেকে ওপারে যাওয়া যাচ্ছে, এ দেশ থেকে ওই দেশে যাওয়া যাচ্ছে। তো ওইটা যদি আমাদের মধ্যেও হয় তাহলে আমাদের এই যে একটা বেড়া আমাদের এতটা দূরত্ব সৃষ্টি করেছে, সেই দূরত্ব হতো না, জানালার বাইরের আলো আমার ভিতরে আসতে পারতো। ধন্যবাদ সবাইকে। আসলে এসব কথাগুলো আমি গত 15 বছর ধরে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের যখন অনুষ্ঠান হয় এবং ভারত বাংলাদেশের যখন কোনো অনুষ্ঠান হয়, সেখানে যারা যারা উপস্থিত থাকেন হাই অফিসিয়াল, তাদের সামনে বলি। তারাও খুব চিল্লে চিল্লে বলেন রবীন্দ্রনাথ এক, নজরুল এক, সুকান্ত এক, আমরা এক। কিন্তু সত্যি কথা বলতে কি, যখন বেনাপোল বর্ডারে যাই তখন যে হিংস্র মনোভাব নিয়ে কাস্টমস এবং বাংলাদেশ ফোর্স কিংবা আমাদের বিএসএফ তাকিয়ে থাকে, তখন মনে হয় না সত্যি যে আমরা একই মায়ের পেটের সন্তান। দুঃখটা এখানে, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া একসঙ্গে যেতে পারে, অলিম্পিকে অংশ নিতে পারে, জার্মানি এক হতে পারে, ইউরোপিয়ান ইউনিয়ন হতে পারে, আমরা এক হতে পারছি না। শুধু একটা জায়গায় দাঁড়িয়ে, সেই জায়গাটা বোধ হয় সন্ত্রাস। এই সন্ত্রাসবাদের মোকাবিলা যতদিন আমরা এই উপমহাদেশে না করতে পারবো, সন্ত্রাসবাদকে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের উপমহাদেশ থেকে ছিঁড়ে বার না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত হয়তো আমাদের মধ্যিখানের কাঁটাতারের বেড়া থেকেই যাবে। তবে যতই কাঁটাতারের বেড়া থাক, আমরা এক। আজ এই মাসটা অনেক গুরুত্বপূর্ণ মাস। এই মাসটা বাংলাদেশের স্বাধীনতা দিবস বটে, এই মাসটা 21শে ফেব্রুয়ারি বটে। আসলে ভারত বাংলাদেশের মিলনটা, এটা ঐতিহাসিকগতভাবে সত্যি, যেমন তেমনি বাংলাদেশের যুদ্ধের সময়, যে যুদ্ধকে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, ভারতীয় সৈন্যের রক্তের সঙ্গে বাংলার মুক্তিযোদ্ধা দামাল ছেলেদের রক্ত একসঙ্গে মিশে গেছিল। সেদিন বেনাপোল বর্ডারে কর্নেল লক্ষ্মী সাইগলের নেতৃত্বে হাসপাতাল গড়ে উঠেছিল। সেই হাসপাতালে বাংলার বীর যুবকদের যারা রক্ত দিয়েছিল, তারা অধিকাংশই এপারের মানুষ। সেই রক্ত কিন্তু মিশে গেছে আমাদের মধ্যে। আমি একটা কথা আপনাদের সঙ্গে এই সময় শেয়ার করতে চাই। 1947 সালের দেশভাগ, বহু মানুষ শরণার্থী হয়ে এপারে চলে এলেন, এপার বাংলায়। তারা আর ওপারের কথা ভাবতেন না, কারণ তারা দেশভাগের বলি তারা মনে করতেন যে পাকিস্তান নামক একটি বিকৃত রাষ্ট্রের জন্ম হয়েছে, যে রাষ্ট্রটি ধর্মের নাম করে আমাদের দেশকে ছিনিয়ে নিয়েছে। তাই তারা উদাসীন ছিলেন। আমার থেকে ভালো সাথ বলতে পারবে 52-র 21শে ফেব্রুয়ারির যে আন্দোলন, সেই আন্দোলনের খবর, ভাষা আন্দোলনের খবর আনন্দবাজার পত্রিকায় 1 কলম 4 লাইন বেরিয়েছিল 3 দিন পরে। অর্থাৎ বাঙালি এতখানি উদাসীন ছিল 21শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের কথা জানতে। এরপর ভানু ব্যানার্জির